তবে কি কেউ সেটা খেয়াল করলো না? পাম্পে এলেও কেউ পেট্রোল নিল না, নিচেও নামলো না, বরং কিছুক্ষণ পর সেভাবেই থেকে একই সাথে সামনের রাস্তায় উঠে পাশাপাশি চলতে শুরু করলো। তাদের একসাথে দেখে এবার পেছনে থাকা একটি গাড়িতে বসা বিশু নামের ছেলেটি খেকিয়ে উঠল। ছুলো বাংলা গালি, কারণ তারা সাবধানতা অবলম্বন করে শুধুকে ফলো করছিল এতক্ষণ ধরে। এখন গাড়ি একই রকম বিধায় গুলিয়ে ফেলছে, তবু থামলো না। গাড়ি দুটাকে আগের মতো ফলো করতে লাগলো। হঠাৎ আরেকটি গাড়ি আসায় কেমন খটকা লাগলো তাদের। এমন তো হওয়ার কথা না। তাই ছেলেটি ফোন দিল তার মালিককে। মালিক ফোন ধরলো না, ধরলো তার সহকারী। তখন বিশু নামের ছেলেটি বলল, স্যার একখান ঝামেলা বাইদা গেছে, সব ঠিকঠাকই আসিল, কিন্তু হঠাৎ আরেকখান গাড়ি হান্দাইয়া পড়ছে। এমন বুঝতাছি না কোনটা সদ্য কোনটা আরেকটা ক্যাডার জানি। দুটোকেই ফলো করো। কথা আছে স্যার, আমাগোর সামনে দুইটা গাড়ি ফুল স্পিডে যাইতেছে। যেদিকে যাচ্ছে তোমরাও যাও। সদ্যর গাড়ি কখন কোথায় যাচ্ছে সব আপডেট আমাকে জানাবে। যে স্যার। সায়নকেও ফলো করতে বলেছিলাম, লোক লাগিয়েছো? হ স্যার, চাপ নিয়েন না, এরা দুই ভাই আমাগোর নজরবন্দি। চাপ এমনি এমনি নিচ্ছি না, যার কাজ করছো তার নাম মনে রেখো। সে কাউকে তার কাজে লাগানোর আগে সেই ব্যক্তির কলিজা নিজের হাতে জিম্মি রাখে, যাতে বেইমানি করলেই কেটে টুকরো টুকরো করতে পারে। আর সে ব্যক্তি অন্য কেউ না, ইয়াসিন খান। মনে আছে স্যার। গুড। আবার বলছি, শুদ্ধ চট্টগ্রামের রাস্তা ধরলে সাথে সাথে ইনফর্ম করবে। ওকে দক্ষিণে চা বাগানের আশেপাশে আসতে দেওয়া যাবে না। জি স্যার। এই কথা বলে ছেলেটি কল কেটে তাকালো সামনের দিকে, গাড়ি দুটোর দিকে। হ্যাঁ, সমান তালে এখনো ছুটে চলেছে গাড়ি দুটো। তারাও কোনো দিকে আর না তাকে ছুটলো পিছু পিছু। হঠাৎ গাড়ি দুটোর দুই দিকে পথ হলো। এইবার ছেলেগুলো ঘাবড়ে গেল, কারণ তারা কেউ জানে না শুদ্ধ কোন গাড়িতে আছে। জানলেও গুলি ফেলেছে একই রঙের গাড়ি ও নম্বর হওয়া জানে না, বিধায় কোন গাড়ির পেছনে ছুটবে বুঝে উঠতে পারলো না তারা। উপায় না পেয়ে পুনরায় ইয়াসিনের নাম্বারে কল দিল, কিন্তু কেউ কল রিসিভ করলো না। কয়েকবার কল দিতে দিতে কলটা বেজে বেজে কেটে গেল। অতঃপর নিজের আলোচনা করে ডান দিকের পথ ধরে গাড়ির পেছনে গেল, কিন্তু নজরে পড়লো না দেখে গাড়ির স্পিড বাড়িয়ে সামনে এগোতেই দেখে গাড়ির দুটো ঠিক পূর্বের মতোই পাশাপাশি দাঁড়িয়ে আছে। এবার তাদের মাথা এলোমেলো হওয়ার অবস্থা। মানে কি এসবের? দুই রাস্তায় গিয়ে আবারও একসাথে হলো কিভাবে? চৌধুরীর পুত্ররা মাইন্ড গেম খেলছে বুঝতে বাকি রইল না তাদের। চলন্ত গাড়িতে বসেই অকথ্য ভাষায় গালি দিতে দিতে ছুটতে লাগলো গাড়ি দুটোর পেছনে। এদিকে তিনটে গাড়ি যখন সা করে চলে গেল শুদ্ধ, তখন ধীরে ধীরে বেরিয়ে এলো রাস্তার পাশে ঘুটঘুটে অন্ধকারে পড়া জঙ্গল থেকে। রাস্তার উঠে তাকালো ডানে বামে, আশেপাশে কারো চিহ্ন নেই, নির্জন চারিপাশ। সে এক পা দুপা করে এগোতে ঠিক তার সামনে এসে ব্রেক কষল সাদা রঙের 4 চাকার একটি গাড়ি। সেকেন্ডের মধ্যে খুলে গেল গাড়ির অপর পাশের দরজা। শুদ্ধ আর কোনো দিক না তাকিয়ে গাড়িতে উঠে বসতেই গাড়িটি বিপরীত পথ ধরে ছুটতে শুরু করলো। গাড়ির ড্রাইভিং সিটে বসা অর্ক একবার তাকালো শুদ্ধর মুখের দিকে। শুদ্ধ সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করে অনড় হয়ে বসে আছে। তাকে দেখে বোঝার উপায় নেই তার ভেতরের কার হালচাল। সে মাঝে মধ্যে ভেবে পায় না একটা ছেলে এতটা অনুভূতিহীন কিভাবে হতে পারে। সেও তো ছেলে, কিন্তু মাঝে মধ্যে সেও হাল ছেড়ে দেয়। সৌভাগ্য গুণে কটা বন্ধু পেয়েছে, ও কষ্ট পেলেই ভেতরকার হাহাকার উগলে দেয় তাদের সামনে। অথচ শুদ্ধ এমনই, তার পরিবর্তন নেই। স্বভাব আগে যেমন ছিল এখনো একই রকম। আচ্ছা, শুদ্ধ কখনো কি তার স্বভাবের বাইরে বের হতে পারবে না? কখনো কি ভালো লাগা মন্দ লাগা মুখ ফুটে কাউকে বলতে পারবে না? শীতল নিখোঁজ। এখন কি শুধুর উচিত না পাগলের মতো করা, অথবা একটু কাদা চুপি চুপি তো কাঁদতে পারে, কিন্তু কাঁদছে না। কাঁদছে না, নাকি কাঁদতে পারছে না সে? এই না পারাটা কি তার জীবনে ব্যর্থতা নয়? বন্ধুর মনের অবস্থা বুঝেও মনে হলো এখন কথা বলা উচিত। কথা বললে কিংবা মনোযোগ সরালে মানুষ বিপদের মাঝে সমাধান দ্রুত খুঁজতে পারে। এই জন্য সে বলল, জিপিএস অন দেখাচ্ছে না। বন্ধুর কথা শুনে শুদ্ধ একবার তাকে থমথমে মুখে ছোট্ট করে জবাব দিল, কোথায় দেখাচ্ছে? চট্টগ্রামের চা বাগানের আশেপাশে। শীতল কি জানে ওর রিংয়ে জিপিএস সিস্টেম করা? না। তুই দিয়েছিস রিংটা, এই জন্য তোর ভেঙেছি আঙুল থেকেই খুলবে না। মিলিয়ে নিস।
রিং না খুললে খুঁজে পেতেও সময় লাগবে না। শুদ্ধ আর কোনো কথার জবাব দিল না। সে সিটে গা এড়িয়ে দিয়ে তাকিয়ে রইল আকাশ পানে। আকাশের বুকে তারা আছে, চাঁদ আছে। আকাশের কত গর্ব, কত সুখী, তাই না? তার তো চাঁদও নেই, তারাও নেই, যে আছে সে আপাতত নিখোঁজ। আচ্ছা, শীতল কি তাকে ডাকছে, খুঁজছে? আগে ভয় পেলে তো কেঁদে কেটে একাকার করতো, এখন কি খুব ভয় পাচ্ছে? রাতে ভূতে টুতের ভয় দেখালে আদুরে বিড়াল ছানার মতো ভয়ার্ত চোখ এদিক ওদিক তাকে গা ঘেঁষে দাঁড়াতো। যদিও এখন সাহসটা বেড়েছে, এখন ভয় দেখালে সোজা তার বুকে এসে হামলে পড়ে, বুকে মুখ লুকিয়ে উল্টো তাকেই বলে, ভূত টুত আবার কি? ভূতনির ভূত থাকলে আমারও একটা বিশুদ্ধ পুরুষ আছে। আর খাবো খাবো লুক নিয়ে তাকাবেন না, ভয় পাচ্ছি না মোটেও। আর আমরা না লুকোচুরি প্রেম করছি? প্রেম করলে গার্লফ্রেন্ডকে কেউ মারে, বকে, শুধু শুধু এত ধমকায়? জানেন তো শুদ্ধ ভাই, আপনি হচ্ছেন পৃথিবীর সবচেয়ে বেরসিক পুরুষ। এই কথাটা অবশ্য মানে, কারণ সে অন্যান্য দায়িত্বের বোঝা নিখুঁতভাবে পালন করলেও কখনো বোধহয় প্রেমিক হতে পারবে না। কারণ প্রেমিক হতে গেলে সময় অসময়ে গফের প্রশংসা করতে হয়, ভালোবাসি বলতে হয় একাধিকবার। অন্যায় হলেও ন্যায় বলে গফের মন রক্ষা করতে হয়। এইসব তার দ্বারা হবে না। সবচেয়ে বড় কথা, সে কখনো কারো মন রক্ষা করে চলতে পারে না। মনে এক কথা চেপে রেখে মুখে অন্য কথার বুলি আওড়াতে পারে না। এত সব নানা ফিরে অন্য সব করতে পারবে। এ যেমন শুধু তার ব্যাঙাচি চিরসঙ্গী হতে পারবে, অঘোষিত তার বুক জমিন তার নামে খোদাই করতে পারবে, বুকে করে আগলে রাখতে পারবে ঠিকঠাকভাবে। লুকোচুরি প্রেম করতে না পারলেও সবার সামনে ব্যবহার দিয়ে বোঝাতে পারবে কে তার কি হয়। ঢাকঢোল পিটিয়ে সে আয়োজন করে ভালোবাসা প্রকাশ করতে না পারলেও আড়ালে গিয়ে শখের নারীর ঠিক কপালে আদর এঁকে দিতে পারবে, খুব করে পারবে শাসন করে পরে তার টুকরো টুকরো আবদার মেটাতে। বিরক্তির সাথে মাঝে মাঝে চোখের কাজল, চুড়ি, আলতা কিনে এনে দিতে পারবে। এগুলোতে হবে না? এগুলো কি ভালোবাসার অংশ না? তার ব্যাঙাচি কি এসবে খুশি হয়ে সুখী থাকতে পারবে না? সুখী হতে আর কি কি লাগে? টাকা? টাকা দিয়ে এক মুঠো সুখ, ভালোবাসা, বিশ্বাস কেনা যায়? গেলে কোন বাজারে যায়? প্রয়োজনে ব্যাঙাচির জন্য সে সেই বাজারে সুখ কিনতে যাবে। যত টাকা লাগে লাগুক, অসীম সুখ এনে ব্যাঙাচির পায়ে অর্পণ করে বলবে, চলো ব্যাঙাচি ভালো থাকা ভাগাভাগি করি। আমার সবটুকু সুখ তোর, আর তোর সবটুকু দুঃখ আমার। তুই সুখে ভাসবি আর আমি বুকে দুঃখ নিয়েও তোর হাসিতে তাল মেলাবো, তোর সঙ্গের সঙ্গী হব। বিনিময়ে আমার থাকিস আর তোর মনে একটুখানি ঠাঁই দিস। আচ্ছা, এইসব কি আদতে বলতে পারবে? সময় কি সেই সুযোগ দিবে? এসব ভাবতে ভাবতে শুদ্ধর মনে হলো বুকের ভেতর ছিনছিনে ব্যথাটা সর্বাঙ্গে ছড়িয়ে যাচ্ছে। উফ, অসহনীয়, অবর্ণীয় এই ব্যথা। সময় যেন কাটছে না। সে কখন পৌঁছাবে সেখানে? কখন দেখবে সুস্থ অবস্থায় তার ব্যাঙাচিকে? সে সুস্থ থাকবে তো? খারাপ কিছু ঘটনার আগে সে সেখানে পৌঁছতে পারবে তো? তার বোকা ফুলটাকে কলঙ্কের কালিমা থেকে মুক্ত করতে পারবে তো? যদিও না পারে, সময় যে এখন উল্টো পথে হাঁটছে। বারবার কি ভাগ্য তার সঙ্গে দেবে? কয়েক মিনিটের মধ্যে তাদের গাড়ি থেকে কয়েক হাত দূরে ফাঁকা স্থানে একটা প্রাইভেট জেট এসে থামল। জেটে হাসান বসা। এটা হাসানেরই আপন চাচা জেট, যখন প্রয়োজন হয় কাজে লাগায়। আর এখন বন্ধুর বিপদে এগিয়ে আসবে না, তা হয় নাকি? হাসান শুদ্ধকে দ্রুত আসতে বলে। শুদ্ধ অর্কের দিকে তাকালে অর্ক তাকে জড়িয়ে ধরল, হাসি মুখে কাজ চাপড়ে যেতে বলে ইশারা করলো। শুদ্ধ আর দাঁড়ালো না, বীরের মতো হেঁটে জেটে উঠে বসলো। জেটের দরজা বন্ধ হওয়ার সাথে সাথে ঘুরে উঠতে লাগলো আকাশপথে। অর্ক সেদিকে তাকে মনে মনে বলা, শুদ্ধ ভাই আমার, তোকে আমি বিজয়ের বেশে দেখে অভ্যস্ত। এবারও প্রাপ্তি নিয়ে হাসি মুখে ফিরে আসিস ভাই। ইয়া আল্লাহ, আমার কলেজার বন্ধুর সহায় হয়েও অবুঝ মেয়েটাকে সম্মান নিয়ে ফেরার তৌফিক দান করো। এ কথা বলে জেট চোখের আড়াল হতেই সে গাড়িতে উঠে রওনা হলো চৌধুরী বাড়ির দিকে। সেখানে তার কিছু কাজ আছে। ছোট মা, আর চুপ করে থেকো না, এবার অন্তত মুখ খোলো। তোমাকে এত কথা শুনতে দেখতে পারছি না আমি।
অনেক হলো, এবার সত্যিটা বলো সবাইকে। এ কথা বলে সে হেঁচকি তুলে কাঁদতে কাঁদতে আবার বলল, বাবা মা ড্রয়িং রুমে ক্যামেরা লাগিয়েছে আহানাফ। শুধু ড্রয়িং রুমেই না, আমাদের 3 বোনের ওয়াশরুমে ক্যামেরা লাগানো, এবং এবং 3 বোনের গোসলের ভিডিও আহানাফের কাছে আছে। এ কথা বলে শখ লজ্জায় মুখ ঢেকে শব্দ করে কেঁদে ফেলল। উপস্থিত সকলে তখনও হতবাক চোখে তাকিয়েছে শখের দিকে। এ কথা যেন বিনা মেঘে বজ্রপাত হলো চৌধুরী নিবাসের ড্রয়িং রুমে। স্তব্ধ হলো সবাই। মেয়ের কথা শুনে বেশ কিছুক্ষণ কেউ কোনো কথাই বলতে পারলো না। বলা বাহুল্য, বলার মতো ভাষা খুঁজে পেলেন না। কিছুক্ষণ পর সিতারা সিমিনের উদ্দেশ্যেই বলল, ভিডিও নিয়ে আহনাফ তোকে হুমকি দিয়েছে, এজন্য বাড়ি ছেড়েছিস তাহলে? বড় বোন প্রচণ্ড রেগে শাসন করলে ছোট বোনেরা যেমন মাথা নত করে থাকে, ঠিক তেমনিভাবে সিমিনও মাথা নত করে আছে সিতারার সামনে। সিতারার প্রশ্নে উনি উত্তর দিতে পারলো না, কেবল না সূচক মাথা নাড়ালো। ওনাকে না বলতে দেখে সিতারার রাগ বাড়ল। উনি ঠান্ডা মাথায় আবার বললেন, যা ঘটার ঘটিয়েছে, তোরা চুপ থাকায় বা বাড়ি ছাড়ায় কিছুই থেমে থাকেনি, থামাতেও পারিসনি। মেয়ের ভিডিও দেখে হুমকি দিয়েছে, এ ভয়েই পালালি ছোট? এজন্য আমার সংসারের ভিতটা নড়বড় করে দিলি? আমাকে বললেই বা কি হতো? এই তুই আমাকে বড় বোন ভাবিস? এখন যদি শীতলের গায়ে বদনাম লাগে তখন কি করবি তুই? চুপ থেকেও কি পারলি মেয়েটাকে বাঁচাতে? কেন তুই বারবার নিজের করা ভুলে আমার শুদ্ধকে পড়াচ্ছিস? আমার ছেলেটার মুখের দিকে তাকিয়ে তোর কি মায়া হয় না রে? এখন যে আমার 3টা মেয়ের গায়ে কলঙ্ক লেপটে গেল, এবার কি করব? এমন বোকামি কেন করলি রে ছোট? আমার মেয়েরা জানলে কিভাবে তাদের বুঝ দিব, কিভাবে তাদের সামলাবো? যার কথা সিমিন স্থবির হয়ে বসে রইল। লজ্জায় ঘৃণায় মরে যেতে ইচ্ছে করছে তার। তাকে এবারও চুপ থাকতে দেখে শখ বুঝলো ছোট মা জীবনে এ কথা মুখে আনতে পারবে না, তাই লজ্জার মাথাকে সেই বলল, আম্মু, সবার আড়ালে যা যা ঘটেছে সেসব সবার সামনে মুখে আনার মতো না। তোরা কি সোজা কথা বলতে পারিস না? কি হয়েছে, কি ঘটেছে সেটাই তো জানতে চাচ্ছি। কথা কি গলা দিয়ে বের হচ্ছে না তোদের? আর কি কি জানার বাকি আছে আমাদের? কথা যখন উঠেইছে সবটাই বলবি তোরা। মায়ের বকুনি শুনে শখ কুকরি গেল। বুঝলো আজকে মুখ খুলতেই হবে, তাই সে বাবার দিকে তাকিয়ে ছোট মার দিকে তাকালো একবার। তখন সিমিন হঠাৎ কল কেটে দিল। ওনাকে কল কাটতে দেখে সিতারা খুব ইচ্ছে করলো ছোট বোনের মতো ছোট জায়ের গালে 2টা থাপ্পড়ি লাগিয়ে দিতে। ছোট মাকে কল কাটতে দেখে শখ কাছে ব্যাপারটা যেন সহজই হলো। সে থুতনি গলার সাথে মিশিয়ে বলল, এতটুকু আসলে ভাইয়াদের জামাতা হিসেবে মেনে না নেওয়াটা ছোট মায়ের কাছে অজুহাত ছিল মাত্র। ভাইয়াদের বুকে আগলে মানুষ করেছে ছোট মা, সন্তানের মতো ভালোবেসেছে। সে সন্তানের দিকে আঙ্গুল তুলতে ওদের বুকটাও ফেটে যাচ্ছিল, কিন্তু পরিস্থিতি এমন যে পালিয়ে বাঁচার জন্য ভাইদের কষ্ট দিতে হয়েছে। বলে থামলো শখ। তারপর চোখ গিলে পুনরায় বলল, আহানাফের কাছে ভিডিও আছে। এই কথা আহানাফ ছোট মাকে নিজে জানিয়েছে, কারণ আহানাফের প্ল্যান ছিল আমাকে টোপ হিসেবে বিয়ে করে চৌধুরী বাড়ির জামাই হওয়া, তারপর সমাজের চোখে ভালো হয়ে শীতলের দিকে বদনজর দেওয়া। এই কথা বলে শখ আবার থামলো। কথাগুলো বলতে বলতে হাঁপিয়ে গেছে সে। সিরাত শখকে ধরে সোফায় বসালো, মাথায় হাত বুলিয়ে দ্রুত আগে পানি খাওয়ালো এনে। শখের কথাগুলো এলোমেলো লাগছে, কেমন যেন অদ্ভুত শোনাচ্ছে সবার কাছে। আহনাফ ভিডিও করলো, সেসব সিমিনকে জানিয়ে ব্ল্যাকমেল করলো। সিমিন বাংলা সিনেমার মতো সেসব কাউকে না জানিয়ে বাড়িতে চলে গেল। তো গেল ছেলে দুটোর দিকে আঙুল তুলে মিথ্যা অপবাদ দিয়ে পেরিয়ে গেল। সিমিনের সাথে যার ভালো সম্পর্ক, সে কি কোনোভাবে ব্যাপারটা সিরাতারাকে জানাতে পারতো না? কাউকে জানালো না মানা গেল, নিজের স্বামীকে শাহাদাতকে অন্তত জানাতে পারতো। ড্রয়িং রুমে না হয় ক্যামেরা ছিল, বাকি রুমগুলো উড়ে গেছে। শখের অর্ধেক কথা শুনে আগে কেউ কোনো মন্তব্য করলো না, তবে সিরাত এবার শখের পিঠে হাত বুলাতে বুলাতে বলে, মা, একটু খোলাখুলি করে পুরো ঘটনা বল আমাদের। এই সামান্য কারণে ছোট এত বড় সিদ্ধান্ত নিল, নাকি আরো কিছু আছে? সবটা বল সোনা।
মেছো মা, ছোট মা মূলত বাবার সামনে থেকে পালাতে অজুহাতটা দেখিয়ে চৌধুরী বাড়ি ছেড়েছে, কারণ ছোট মা বাবাকে বড় ভাইয়ের আসনে বসিয়েছে, সেইভাবে সম্মানও করে। কিন্তু একদিকে আহানাফের ভিডিও, আরেকদিকে এআই দিয়ে বাবার ছোট মাকে নিয়ে নোংরা পিক বানিয়েছে আবু সিদ্দিক। মূলত সায়ন ভাইয়ের দল ছাড়া রাগ চৌধুরী বাড়ির সম্মান ধুলোয় মিশিয়ে দিয়ে প্রতিশোধ নিতে চেয়েছিল। ছোট মা এসব সহ্য করতে না পেরে ভাইয়াদের জানাতে চাইলে ওরা বলেছিল ওয়াশরুমের ভিডিও আর বাবার ছোট মায়ের নোংরা ছবি ভাইরাল করে দেবে, আমাদের 5 ভাইদের কলিজা ছিঁড়ে কুকুরকে খাওয়াবে, ছোট চাচুকে মিথ্যা অপবাদে চাকরিচ্যুত করবে, এক কথায় চৌধুরী নিবাসের সম্মান ধুলোয় মেশাবে। এবারও সকলে হতভম্ব দৃষ্টিতে তাকালো শখের দিকে। কি বলছে এই মেয়ে? এর মাথা ঠিক আছে? অন্য সব মানা যায়, কিন্তু বড় ভাসুরের সাথে সিমিনের নোংরা ছবি, এটা ধৈর্যের বাইরে চলে গেল না? এজন্য তাহলে ছোট বাড়ি ছেড়েছে? ছোট বোন তুলো ভাইয়ের বউয়ের সঙ্গে এসব শুনে শারাফাত চৌধুরী প্রথমবারের মতো মাথা নত করে নিলেন। প্রথমবারের মতো মনে হলো ওনার মরে যাওয়া উচিত। এখনই বোধহয় মৃত্যুটাকে বরণ করার সঠিক সময়। মৃত্যুর আলিঙ্গনই পারবে ওনাকে অপমান থেকে বাঁচাতে। এদিকে গাড়ি দুটো চলতি পথে হঠাৎ থেমে গেছে, না সামনে এগোচ্ছে না পেছনে যাচ্ছে, একদম স্থির। গাড়ির ভেতরে লাইট অফ থাকে, বোঝা যাচ্ছে ভেতরে কে বা কারা আছে। এখানে কেন থামলো বোঝা যাচ্ছে না। পেছনে থাকা গাড়িটাও ফলো করতে করতে এসে থেমেছে তাদের থেকে কিছুটা দূরে। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার হলো, চাঁদের আলোয় সবটা পরিষ্কার। কানে বিচ্ছে চিচি পোকার চিচি ডাক। कब तू आएगा इतना बता दे, मुझको बुला ले या अपना बना ले, तेरे लिए बैठी है पल के बिछा के, आजा मुझे आजा तू तो ले जा उठा के, माही 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 मैनू छला पावा दे। এরপর দুটো গাড়ি থেকে দুটো ছেলে নেমে গানের সাথে তালে তাল মিলে উড়াধুরা নাচতে শুরু করলো। কোনো দিকে তাকানোর নাম গন্ধ নেই তাদের, এক মনে নাচতেই আসে। কেন নাচছে, কি কারণে নাচছে কে জানে। এদিকে তাদের নাচ দেখে পেছনে গাড়িতে থাকা ছেলেগুলো হতবাক। তাদের মধ্যে রুবেল নামে ছেলেটাকে গুতিয়ে আরেকজন বলল, কি রে ভাই, হেরা নাচে কেন? ওগর না বোন কিডন্যাপ হইছে? বোন টুন রাখো শালা, ওরা কারা আগে এটা দেখ। ভাই এদি তো সায়ন। সায়ন হেরে না তোফাজ্জল নজরে রাখছে, তাহলে হে এনে কেন? কে জানি, আপনি যেখানে আমিও তো সেইখানেই, তাহলে আমি জানবো কেমনে? এই কথা শুনে আরেকজন আটকে উঠে বলল, ভাই এইখানে তো সায়ান আর রুবেন, তাইলে শুদ্ধ কই? বস না কইছে শুদ্ধকে নজরে রাখতা, আমরা এতক্ষণ 11 নজরে রাখছিলাম। এবার গাড়িতে থাকা প্রত্যেকের হুঁশ পেল। তারা গাড়ি থেকে দ্রুত নেমে কাছে গিয়ে দেখলো সত্যি সত্যি সায়ন আর রুবাব। এদিকে দুজনে সমান তালে নাচতে আসে। এগুলো ছেলে, এতগুলো ছেলে দেখে সায়ন নাচতে নাচতে বলল, এই কে রে তোরা? ডাকাত টাকা নাকি? আমার আবার ডাকাতের সাথে নাচের খুব শখ। যাক, আজ তাহলে শখটা পূরণ হয়ে যাবে। ভাই আপনারা নাচতেছেন কেন? আরে ভাই আর বলিস না, হঠাৎ করে কোমরের রগ চড়াত করে উঠল, তারপর আর সোজা হতেও পারছি না, চিৎকারও হতে পারছি না। কি মুসিবত ভাবতো। পরে আমার ভাই বলল নাচানাচি করলে নাকি ঠিক হয়ে যাবে, তাই নাচতেছে। একা একা নাচতে কি আর ভালো লাগে? তাই ছোট ভাইটাকে সঙ্গে নিয়ে নাচতেছে। তোরা যখন এসে গেছিস তোরাও জয়েন কর, প্যারা নাই। এমনি এমনি নাচা প্যারা নাই, এমনি এমনি নাচাবো না, নেচে নিই, তারপর একসাথে গাছে টানবো। সায়নের কথা শুনে ছেলেগুলো চোখ মুখ কুচকে পিছিয়ে গেল। তারপর দৌড়ে গাড়িতে উঠে চলে গেল শুদ্ধকে খুঁজতে। কারণ শুদ্ধ যদি চট্টগ্রামে পৌঁছেও যায় তাহলেও তাদেরকেও বেঁচে থাকার মেয়াদ শেষ। কারণ ইয়াসির পই পই করে বলে দিয়েছিল কড়া নজরদারি করতে, কিন্তু কোনো ফাঁকে শুদ্ধ বেরিয়ে গেছে। বুঝতে উঠতেই পারলো না তারা। সায়ন আর রুবাবকে দেখে এখন স্বাভাবিক মনে হচ্ছে না। তাদের হেলেদুলে নাচা দেখে মনে হচ্ছে নেশা করেছে। এখন এই নেশাখোরদের সাথে সঙ্গে মাতলামি করে সময় কাটানোর মানেই হয় না। অথচ তারা যদি আর একবার ঘুরে তাকাতো তো তাহলে দেখতে পেত কিভাবে সায়ন আর রুবাব ক্ষিপ্ত দৃষ্টিতে তাকিয়ে আছে তাদের দিকে। ওদের দিকে তাকিয়ে থাকতে থাকতে
সায়নের ফোনে কল এলো। দ্রুত কলটা রিসিভ করতে শুনতে পেল সিতারার কান্না স্বর। শখের বলা কথা সায়নকে জানালেন সিতারা। সব শুনে সায়ন বলা, থাক, মরা মানুষের নামে ক্ষোভ পুষে রেখো না আম্মু, বাদ দাও এসব। ছেলের কথা শুনে সিতারা প্রচন্ড অবাক হলেন। বিস্ময় ভরা কণ্ঠে বলল, মরা মানুষ মানে কার কথা বলছি বুঝিনি বাবা। আমি আহনাব, ওই আহনাবের কথা বলছি। আমিও। আহনাব মারা গেছে কবে? ওই যেদিন ওর জমদূত ওর পাপকর্ম সম্পর্কে জেনেছে। হেই বাবুই পাখি, পালাচ্ছ বুঝি? কণ্ঠে দরদ মিশিয়ে ভীষণ আদরের সুরে খচড়ে বলল ইয়াসির। তবে হঠাৎ এত কাছে ইয়াসিরকে দেখে শীতলে শরীর থর থর করে কেঁপে উঠল। অজানা আতঙ্কে ঘামতে লাগলো। এদিকে গলাটাও শুকিয়ে কাঠ। আতঙ্ক ভয়ে বুকটা থুকপুক করছে ঠিকই, কিন্তু তার মস্তিষ্ক পুরো সজাগ। তাকে বারবার সংকেত পাঠাচ্ছে স্বাভাবিক থাকতে হবে, চৌধুরী বাড়ি কেউ না পৌঁছানো অব্দি নিজেকে সেভ করতে হবে, নিজের সম্মান নিজে রক্ষা করতে হবে। তার বিশুদ্ধ পুরুষের জন্য হলেও সেফ থাকতে হবে। তার কিছু হলে বিশুদ্ধ পুরুষটা কষ্ট পাবে, আর বেঁচে থাকতে সে কখনো তার কষ্টের কারণ হবে না। মেয়েটার বয়সে ছোট হতে পারে, দুনিয়া সম্পর্কে জ্ঞান কম থাকতে পারে, বোকা হতে পারে, কিন্তু মনে এই কদিনের শুদ্ধর প্রতি ভালোবাসা জমিয়েছে, সেটা একদম খাঁটি। এই ভালোবাসা না আছে খাত, আর না আছে বিন্দু পরিমাণ স্বার্থ। আর সেই পুরুষটাকে কষ্ট দেবে দিয়ে নিজে ভালো থাকতে পারবে। ভালো থাকাটুকু পরের হিসাব। সে কি বাঁচতে পারবে? পারবে না কখনো না কখনো। যদি সে নিজে শুদ্ধ কষ্টের কারণ হয়ে যায়, নিজের অস্তিত্ব মুছে ফেলবে পৃথিবী থেকে। সে আজকাল তাকে ছাড়া কিছুই ভাবতে পারে না। মাত্রই কদিন হলো সম্পর্কে জড়িয়েছে, অথচ মনে হয় তাকে ছাড়া বাঁচাই অসম্ভব। তবে পরিস্থিতি তো সব সময় একরকম থাকে না, ক্ষেত্র বিশেষ পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে চলতে হয়। সহজ সরল বোকা শোকা থাকাও ভালো, কেননা বেশি বুঝতে গেলে ঝামেলা। কিন্তু এতটাও বোকা হওয়া যাবে না যে অন্যেরা চাইলেই সহজে ক্ষতি করতে পারে। সে চৌধুরী বাড়ির মেয়ে, আর চৌধুরী বাড়ি তার জন্য নিরাপদ স্থান হলেও বাড়ির বাইরে পদে পদে বিপদ, সারা পথ কাটায় ভরা। এখন তাকে কাটা দেখে পথ চলতে হবে, ঠিক তখনই চলতে হবে যতক্ষণ না তার প্রিয় পুরুষটা তার কাছে এসে পৌঁছায়। ততক্ষণ চলতে হবে যতক্ষণ না তার প্রিয় পুরুষটা তার কাছে এসে পৌঁছায়। সে জানে শুদ্ধ আসবেই। পৃথিবীর যে প্রান্তে আছে তাকে লুকিয়ে রাখুক, সেভাবেই হোক শুদ্ধ সেখানে পৌঁছাবে। শুধু শুদ্ধ নয়, তার বাকি ভাইয়ারাও তাকে পাগলের মতো খুঁজে বেরই করবে, এটাই তার বিশ্বাস। তবে না পৌঁছানো অবধি নিজের সম্মান নিজেই রক্ষা করার দায়িত্ব নিতে হবে। কিন্তু একজন কিডন্যাপারের কাছে সে নিজেকে কতক্ষণ সেফ রাখতে পারবে, নিজেকে কতক্ষণ সেভ করতে পারবে বা করা যায়? অচেনা অদেখা মানুষটার সঙ্গে ভদ্রতার খাতিরে দু একটা কথা বলা যায়, সাহায্য করা যায়, কিন্তু বিশ্বাস এক বাড়িতে এক রাতে এত রাতে বিশ্বাসের ব্যাপারটা বোকামি হয়ে যায় না? বলা বাহুল্য, সবচেয়ে মন্দ ঘটনাটাও যদি ঘটে যায়, কিছু করতে পারবে না সে। ফাঁকা বাড়িতে কেউ বাঁচাতেও আসবে না, শুধুমাত্র তার অসহায়ত্বের সাক্ষী হিসেবে। প্রাণহীন জড় বস্তুগুলো আবার নিজে একটা কিছু করবে, এটাও রিস্কি হয়ে যাবে। লোকটা যদি তার অভিনয় ধরে ফেলে, রাগের বশে যদি আর একজন সুঠামদেহের পুরুষের শক্তির সাথে পেরে উঠবে না, কখনোই না। বরং গায়ের শক্তি দেখাতে গেলে হার নিশ্চিত। তাছাড়া লোকটা প্রচুর চালাক, এতটাই চালাক এসে অবধি তার প্রতিটি কদমে নজর রাখছে, নজর বন্দি করেছে, এমনভাবে তাকাচ্ছে যেন ভেতরের কথাগুলো পড়ে ফেলবে। এভাবে নজরবন্দি করলে কিভাবে পালাবে সে যে এখানে আছে। শুদ্ধর কাছে অন্তত একটা ক্লু পাঠাতে হবে। আগেরবার জানানোয় প্রাণে বেঁচেছিল, কিন্তু এবার কেউ তার বর্তমান অবস্থার কথা জানে না, এমনকি সে এখন কোথায় আছে নিজেও বলতে পারবে না। রেস্টুরেন্টের স্বর্ণ ওয়াশরুমে গিয়েছিল, এরপর বোনের কি হলো? তাকে না পেয়ে গিয়ে নিশ্চয় পাগলের মতো খুঁজে চলেছে। তার থেকে খবর পেয়ে বাবা ভাইয়েরা হুনই খুঁজছে। বিশুদ্ধ পুরুষটার কানে নিখোঁজের কথা পৌঁছেছে তো সে কি খুব বেশি রেগে গেছে? বকছে খুব, বকলে বকুক, মারুক, যা ইচ্ছে করুক, তবু নিতে আসুক না। তার এখন খুব ভয় লাগছে।
অজানা ভয়ে আত্মা শুকিয়ে মরুভূমি হয়ে গেছে। এইটুকু সময়ে এসব নানান কথা ভাবতে ভাবতে শীতল ঘেমে ওঠা হাতের তালু শক্ত করে মুঠো করে ধরল। তারপর নিঃশব্দে নিঃশ্বাস ছাড়লো, নিজেকে সামলানোর আপ্রাণ চেষ্টা চালালো। এরপর মুখে মৃদু হাসি এটি ধীরে ধীরে পেছনে ঘুরতে দেখে ইয়াসিরের কাছাকাছি দাঁড়িয়ে আছে। ঈগল দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে, চোখ মুখ বেশ থমথমে ভাব। তাকে এভাবে তাকাতে দেখে শীতল মাথা নিচু করে থুতনি গলার সাথে ঠেকিয়ে নিল। তারপর আচমকা ঠোঁট ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলল, আমাকে রেখে কোথায় গিয়েছিলেন? এত বড় বাড়িতে একা থাকা যায় নাকি, তাও এই রাতের বেলা? এখনো ঠান্ডা দৃষ্টিতে তাকিয়ে আছে, তার অন্তর্ভেদী চাহনি যেন মনের কথা পড়ে ফেলতে সক্ষম। তাকে এভাবে তাকাতে দেখে শীতল চোখগুলো পুনরায় মিনমিন করে বলল, একা বাড়িতে থাকার অভ্যাস নেই আমার। অন্ধকারে প্যানিক অ্যাটাক হয়, নাক মুখ দিয়ে রক্ত বের হয়ে সেন্স হারিয়ে ফেলি। আমার বাড়ির মানুষের কাছে আমাকে পৌঁছে না দেওয়া অবধি একা ফেলে যাবেন না প্লিজ। ইয়াসির এই কথা বলে শীতল হেঁচকি তুলে কেঁদে ফেল। আসলে কান্নাটা এতক্ষণ চাপিয়ে রাখলেও এবার আর সম্ভব হচ্ছে না। অভিনয় ভালো জানে সে, কিন্তু তার থেকেও বড় অভিনেতা তার সামনে দাঁড়িয়ে নতুবা কিডন্যাপ করে এমন ভোলা ভালা গল্প শোনায়। তাকে অজরে কাঁদতে দেখে ইয়াসির এগিয়ে আসতে শীতল দুপা পেছনে পিছিয়ে গেল। তাতে ইয়াসির রাগ হচ্ছে, ইচ্ছে করলো একটা থাপ্পড় বসিয়ে দিতে, কিন্তু এটা করলে এই মেয়েকে এখানে রাখা মুশকিল হয়ে যাবে। তাই থমথমে সুরে সে বলা, তোমার কেন মনে হলো আমি কোথাও গিয়েছিলাম? তার মানে আমাকে সারা বাড়ি খুঁজেছো? পাওনি? না। কোথায় কোথায় খুঁজেছো? বেডরুম, ওয়াশরুম, রান্নাঘর আর ড্রয়িং রুম। কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে তুমি আমাকে নয়, খুঁজেছো তোমার পালানোর পথ। পালানোর পথ? কি আশ্চর্য! পালাবো কেন? এত রাতে পালিয়ে কোথায় যাব? তাছাড়া আপনি কি আমাকে কিডন্যাপ করেছেন যে এই মাঝরাতে পালাবো? মিথ্যা কি রেগুলার বলো নাকি মাঝে মাঝে? সুযোগ বুঝে। ভেরি গুড। আমিও। ইয়াসির এই কথা বলতেই শীতল ইয়াসিরের হাতে সজোরে চিমটি কাটলো। এত জোরে চিমটি দিয়েছে জায়গাটা সাথে সাথে লাল হয়ে গেছে। তাকে হঠাৎ চিমটি দিতে দেখে ফ্রি কুচকালো শীতল। আমতা আমতা করে বলল, আপনার সঙ্গে আমার কত মিল, তাই না? চিমটিটা দিলাম, লেগেছে খুব? আচ্ছা সরি। পাকনামি সাইডে রেখে এবার খাবে চলো। আপনার ফোনটা দিন, বাবাকে কল করে আসতে বলি। বাবা আসতে আসতে আমার খাওয়া দাওয়া হয়ে যাবে। আমার কাছে কোনো ফোন নেই, বললাম না ডাকাতরা নিয়ে গেছে। না। ও তাই তো। তা আশেপাশে দোকানপাট নেই, কল করা যাবে না? না, এখন মধ্যরাত, আশেপাশের দোকানপাট বন্ধ। কাল সকালে আমি নিজে তোমাকে বাসায় দিয়ে আসবো। এখন এসো, খাবে, খেয়ে ঘুমাবে। কোথায় ঘুমাবো? আমার বেডরুমে। কিন্তু শুদ্ধ ভাই ছাড়া অন্য কারো বেডরুমে আমার ঘুম আসে না যে। তুমি শুদ্ধর রুমে ঘুমাতে একসাথে এক বেডে? না, একসাথে না তো। আসলে শুদ্ধ ভাইয়ের রুমটা খুব সুন্দর। যখন শুদ্ধ ভাই বাড়ি থাকে না তখন আমি ওই রুমে ঘুমাই, কি যে শান্তি লাগে। ও আই সি। তাহলে অন্য কারো বেডরুমে যখন তোমার ঘুম আসেই না, তাহলে এক কাজ করো, আমার কুলে বসে বুকে মাথা রেখে ঘুমাও, ওকে? কেন? আমি কি আপনার বেবি নাকি যা আমাকে কোলে বুকে জাপটে ধরে ঘুম পাড়াবেন? তো আমার এত হ্যান্ডসাম বাবা চাই না, মানুষ মন্দ কথা বলবে। এই কথা শুনে ইয়াসির চোয়াল শক্ত করে থাকলো। ননসেন্স মেয়েটা বলে কি? বেবিকেই পুরুষ মানুষ বুকে জড়িয়ে ঘুম পাড়ায়? বউকে পাড়ায় না? নিজের মুখে স্বীকার করছে সে হ্যান্ডসাম, আবার বলে কি না সে নাকি হ্যান্ডসাম বাবা চায় না। উদাহরণ দেওয়ার জন্য পৃথিবীতে আর কোনো ডাক ছিল না, শেষে কিনা বাবা। মোদ্দা কথা, তার নিজের কাছে নিজের ধৈর্য শক্তি দেখে অবাক হচ্ছে। কবে এত ধৈর্য হলো তার? কবে বা মেয়ে মানুষের প্যানপ্যানানি শুনেও নিজেকে শান্ত রাখা শিখল? আজ শীতলের জায়গা অন্য কেউ থাকলে হাল বেহাল করতো এতক্ষণে, কিন্তু হাত জানি কেন জানি এই মেয়েটার খুব কাছে ঘেঁষতে পারছে না। জোর জবরদস্তি করতে মন সায় দিচ্ছে না। পুতুলের মতো আদুরে মুখটার দিকে তাকালে অন্যরকম কিছু অনুভব করছে। হাত নাড়িয়ে তার অনবরত কথা বলা, খিলখিল করে হাসা, দুষ্টুমি দেখে বুকের ভেতরটা শীতলতায় শীতল হয়ে যাচ্ছে। এতদিন কত নারী কত দেহের স্বাদ নিয়েছে, ধারণারও বাইরে। তাদের প্রতি কখনো মায়া হয়নি, কাউকে এতটা আদরে লাগেনি। বরং আগে সুন্দরী মেয়ে পেলে দৈহিক কামনার দোহাই দিয়ে যন্ত্রণার কাতর করে তুলেছে। তার সংস্পর্শে যখনই যেই এসেছে শারীরিক যন্ত্রণায় সেই
কুকড়ে উঠেছে, ভয় পেয়েছে, বাচ্চার জন্য কত আকুতি মিনতি করেছে। এমনকি চৌধুরী বাড়ির মেজ কন্যা স্বর্ণ অর্থাৎ অগ্নিকন্যার ব্যাপারটাও এখন বড্ড ফিকে লাগছে। সামনাসামনি দেখেও নজর যাচ্ছিল শীতলের দিকে। অনুধাবন করেছে তার কাছে শীতলের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। গতকালই বুঝেছে অগ্নিকন্যা তার কাছে কেবল মাত্র মোহ, আর মোহের পেছনে দৌড়ে সময় নষ্ট করা মানেই হয় না। এতদিন মোহ কি মায়া ভেবে একই জপে গেছে, কিন্তু